বাসরাতে যখন একজন স্বামী জানতে পারে তার সদ্য বিয়ে করা বউ মানুষ নয়, একটা ভয়ঙ্কর পরী, তখন তার কি করা উচিত ভেবে পায় না আহিন। রুমের সোফায় এক কোণে ধপাস করে বসে পড়ে সে। আর চোখে একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা দিব্যি সিলিং ফ্যানের ওপর বসে পা দোলাতে দোলাতে চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে আছে। আহিন ঢক গিলে শক্ত কণ্ঠে মেয়েটির দিকে প্রশ্ন করল, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি সত্যি পড়ি? মেয়েটা বিকট শব্দে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসলো, যেন সে মজার কথা আগে কখনো শুনেনি। আহিন এই হাসিতে কিছুটা বিরক্ত বোধ করছে। মেয়েটা হাসি থামিয়ে বলল, বুদ্ধু, আমি যদি পড়ি না হতাম তাহলে সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে পারতাম। বলে আবার নিজের মতো হাসতে লাগলো। আহিন টেনশনে এক হাতে নিজের চুল ছিঁড়তে শুরু করলো। ভাবলো, ঠিকই তো, মেয়েটা যদি স্বাভাবিক মানুষ হতো তবে কি সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে পারত? আহিনের মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে, তাই সামনে যে ব্যাপারটা ঘটছে সেটা বিশ্বাস করতে পারছে না। মেয়েটা হাসি বন্ধ করে আহিনের দিকে তাকালো। আহিন তখনও মেঝের দিকে তাকিয়ে চুল ছিঁড়তে ব্যস্ত। কে তো ভাবছিস, বিশ্বাস হচ্ছে না তাই তো? কথা শুনে আহিন মাথা তুলে মেয়েটির দিকে তাকায়। মেয়েটির সাথে সাথে এক লাফে সিলিং ফ্যান থেকে মেঝেতে এসে নামে। আহিন নিজের অবাকতা সামলে নেয়। এই মেয়ে সত্যি জিনপরি। সাধারণ মেয়ের পক্ষে অত উঁচু থেকে মেঝেতে লাফ দেওয়া অসম্ভব। মেয়েটি মাথা থেকে শাড়ির ঘোমটা ফেলে আঁচলটা কোমরে গুজে নেয়। তারপর আহিনের দিকে ঝুঁকে বলল, আমি নিজের আসল রূপ তোকে দেখাতে চাচ্ছি না। আশা করি যা প্রমাণ দিয়েছি তা যথেষ্ট। আহিন মেয়েটির চোখে থেকে চোখ সরিয়ে নিল। ভয়ে তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। মেয়েটির চোখগুলো লাল রক্তবর্ণের রং ধারণ করেছিল। তা দেখেই আহিনের ভয় ভয় করতে লাগলো। আপনি যদি পরী হয়ে থাকেন তবে আমায় বিয়ে করলেন কেন? মেয়েটি খানিকটা রেগে গিয়ে বলল, অত কথা জেনে তোর কি কাজ? আমাকে কি তোর কাছে জবাবদিহিতা করতে হবে? আহিন চুপ করে রইল। মেয়েটা বেশ রেগে গেছে। এই অবস্থায় তাকে তুলে আছাড়ও দিতে পারে। মেয়েটা আহিনের পাঞ্জাবির কলার ধরে দাঁড় করিয়ে বলল, আমার আসল পরিচয় যদি কাউকে জানাস তবে তোর পরিবারের একজনও বাঁচবে না। তোকে সহ সবগুলোকে কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের হিংস্র মাছগুলোকে খাবো। অতএব আমি যেভাবে চলতে থাকবো তাতে বাধা দিতে আসবি না। আমাকে কোনো ব্যাপারে জবাবদিহি করতে বাধ্য করবি না। এরপর মেয়েটা তার শাহাদাত আঙ্গুলের বড় নখ দিয়ে আহিনের চেহারায় আস্তে আস্তে আঁচড় কাটতে কাটতে বলে, কোনো রকম চালাকি করার চেষ্টা ভুলেও করবি না। আমি কিন্তু খুব শক্তিশালী পড়ি, সব বুঝতে পারি। এখন এখান থেকে যা। আহিন চুপচাপ রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। পুরো ব্যাপারটা এখনো কেবল তার ভয়ঙ্কর স্বপ্ন মনে হচ্ছে। আহিন সবে মাস্টার্স শেষ করে ব্যাংকে জব নিয়েছে। এর মধ্যেই পরিবারের সবার, বিশেষ করে দাদার পীড়াপিড়িতে ওনার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের আগে মেয়েকে দেখার সুযোগ হয়নি আহিনের। বিয়ের সময় জাফরিনকে এক নজর দেখেছিল আহিন। বেশ গোলগাল চেহারা, দুধে আলতা গায়ের রং, সুস্বাস্থ্যবতী, টানা টানা চোখ। এমন মায়াবী চেহারা দেখে জোর করে বিয়ে করার কষ্টটা ভুলে গিয়েছিল সে। অনেক আশা নিয়ে যেই বাসর ঘরে ঢুকলো, মনে হলো তার মাথায় মস্ত আকাশ ভেঙে পড়ল। জাফরিন সিলিং ফ্যানের উপরে বসে পা দোলাতে দোলাতে গুনগুন করছে। তারপর তার দিকে তাকিয়ে মস্ত একটা হাসি দিয়ে বলল, এভাবে কি দেখছিস? আমি তোর পরিবউ রে। ঘটনাটা ভেবে আহিনের শরীর শিউরে ওঠে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে পড়ে। এখন তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না। সবাইকে কি এসব জানাবে? কিন্তু মুহূর্তে মনে পড়ে যায় জাফরিনের দেয়া হুমকির কথা। আহিনের একান্নবর্তী পরিবার, দাদা, মা, বাবা, ছোট বোন আর কাকা কাকি এবং তাদের দুটো ছেলে মিলে সবাই একসাথেই থাকে। তার জন্য এদের কোনো ক্ষতি হলে সেটা কি করে মেনে নেবে সে? এখন আপাতত চুপ থাকার অপশনটা বেছে নেয় আহিন। পরে ভেবে চিন্তে কিছু একটা করা যাবে। এখন শুধু দেখতে হবে তার পরিবউ জাফরিন কি করতে চায় আর কি কি করে। রাত বাড়ায় আহিন ছাদ থেকে নেমে রুমে ঢোকে। রুমে কোথাও জাফরিনকে দেখতে পাচ্ছে না। একবার সিলিং ফ্যানের দিকে তাকায় আহিন, সেখানেও নেই। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, এই পরি নিজে থেকেই ভেগেছে। লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই শুনতে পায় জাফরিনের কণ্ঠ, কি ভেবেছিস আমি ভেগে গেছি? বুদ্ধু, পালানোর জন্য কি তোর মতো একটা হাবাগোবাকে বিয়ে করেছে নাকি? আহিন চোখ মেলে তাকিয়ে দেখে জাফরিন তার শরীর বরাবর কিছুটা দূরত্বে শূন্যে ভাসছে। আহিন কি উত্তর দিবে ভেবে পায় না। তবে কথাটা তার বেশ গায়ে লেগেছে। সে মোটেও হাবাগোবা নয়, কেবল মেয়েটার ভয় চুপ করে আছে। নে ঘুমা, আমারও বেশ ঘুম পেয়েছে বলে ভাসতে ভাসতে আহিনের পাশে গিয়ে শুয়ে পড়ল।
আহিনের আর ঘুম এলো না। পাশে একটা ভয়ঙ্কর পরি ঘুমাচ্ছে ভেবেই তার শরীর বারবার শিউরে উঠছে। এই মেয়ে কার রূপ ধরে এখানে এসেছে কে জানে। তবে আহিন খুব ভালো করে বুঝতে পারছে জাফরিন খুব ভয়ঙ্কর দেখতে খারাপ পরি। দাদা, আপনি যে মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছেন সে আসলে, এটুকু বলেই আহিন ঢোক গিলল। আহিনের দাদা নাস্তা খাওয়া বন্ধ করে ধরা গলায় বলল, সে আসলে কি? সবাই নাস্তা খাওয়া বন্ধ করে বিস্মিত চোখে আহিনের দিকে তাকিয়ে রইল। আহিন দ্বিতীয়বার ঢোক গিলে সবার দিকে তাকিয়ে কিছু বলতে নিলে জাফরিন এসে তার পাশে দাঁড়ায়। আহিনের পিঠে নখ দিয়ে খুব জোরে একটা আঁচড় কাটে। আহিন ব্যথা পেয়ে কুকড়িয়ে ওঠে। আহিনের মা আয়েশা খানম উঠে আহিনের কাছে এগিয়ে এসে কি হয়েছে জানতে চাইল। আহিন এক নজরে জাফরিনের দিকে তাকায়। জাফরিন অগ্নি চোখে ওর দিকে তাকিয়ে আছে। কিছু হয়নি মা, পেটটা মোচড় দিল, আমি উঠছি। আহিন অর্ধেক কথা বলে চুপ হয়ে যাওয়া কি ধরনের বেয়াদবি। দাদার এমন কঠিন কথায় আহিন মাথা নিচু করে বলল, মেয়েটা আসলে একটু বাচ্চা ধরনের, এটাই বলতে চেয়েছি। বয়স কম, একটু বাচ্চামি থাকবে। সেসব তুমি যদি সামলে নিতে পারো, স্বামীর দায়িত্ব কিভাবে পালন করবে? দাদার কথা শুনে মাথা নাড়িয়ে সাই দিয়ে আহিন উঠে চলে আসে। রুমে এসে টি শার্টটা খুলে নেয়। পিঠের মাঝখানটা এখনও খানিকটা জ্বলছে। খুব গভীরভাবে আঁচড় কেটেছে মেয়েটা। ক্ষতের স্থানে হাত দিতেই তরল কিছু আঙ্গুলে লাগলো। রক্ত বের হচ্ছে সেখান থেকে। আহিন টি শার্ট সোফার উপরে ছুঁড়ে ফেলে বিছানায় বসে পড়ল। দরজা লক করার শব্দ এসে তাকিয়ে দেখে জাফরিন দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে এসেছে। চোখ দুটো এখনও তীব্র ক্রোধে জ্বলজ্বল করছে। আহিন খানিকটা দমে যায়। তার ভাবনায় আসে জাফরিন নিশ্চয়ই তাকে ব্যাপারটার জন্য আরো বড় ধরনের অত্যাচার করতে দরজা বন্ধ করেছে। জাফরিন এসে তার পেছনে দাঁড়ায়। এরপর ক্ষতের স্থানে হাত দিয়ে বলে, অতিরিক্ত চালাকি করার ফল কখনো ভালো হয় না। কি ভেবেছিস আমি রান্নাঘরে ছিলাম, এই সুযোগে সবাইকে আমার পরিচয় বলে দিবি? আহিনের মনে হলো তার ক্ষতস্থানে খুব ঠান্ডা কিছু ঘষা হচ্ছে। তাতে জ্বালা কমলেও ক্ষতস্থানটা যেন কুটকুট করছে। জাফরিন আহিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে বলল, আগেও বলেছি, আবারও বলছি, আমি সব কিছু বুঝতে পারি। আমার সাথে চালাকি করতে আসিস না। আর কোনোদিন যদি এসব করতে দেখি, পুরো শরীর ঝাঁঝরা করে দেব। আমার হাত থেকে নিস্তর পাওয়ার অসম্ভব। নিজের আর পরিবারের ভালো চাইলে চুপ থাক বলে জাফরিন দরজা খুলে বেরিয়ে গেল। আহিনের মাথাটা যেন টেনশনে ছিঁড়ে যাচ্ছে। এই আপদ কেন তার ঘাড়ে উঠল বুঝতে পারছে না। না কিছু করতে পারছে না সহ্য করতে পারছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে আহিনের ছোট বোন অহনার সাথে জাফরিনের বেশ ভাব হয়েছে। অহনা সারাক্ষণ ভাবির পাশে ঘুরঘুর করে গল্প করে। জাফরিনও তার সাথে বেশ স্বাভাবিক আচরণ করে। বলতে গেলে সবার সাথেই সে অস্বাভাবিক। আহিন এসব দেখে আর ভাবে, জাফরিনের আসলে চাইটা কি? কেন একজন অশরীরী হয়েও এখানে পড়ে আছে? অনেক প্রশ্ন মনে জাগলেও জিজ্ঞাসা করার সাহস পায় না জাফরিনের ভয়ানক ক্রোধের কারণে। বাসার কাউকে ব্যাপারটা জানাতে চাইলেও পারে না। জাফরিনের থেকে দূরে থাকার চেষ্টা করে আহিন। খুব সকালে বেরিয়ে অফিসে যায় আর ফেরেও অনেক রাত করে। এসে দেখে জাফরিন তার জন্য টেবিলে খাবার নিয়ে বসে আছে। খেতে না চাইলেও জোর করে গিলায়। আলাদা ঘরেও শুতে দেয় না। প্রায় সব ব্যাপারে জোর খাটায়। দিন দিন ব্যাপারগুলো আহিনের কাছে বিরক্তকর হয়ে যায়। তুই সত্যি বলছিস তোর বউ পড়ি? বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে আহিনের বন্ধু রিফাত। আহিন চায়ের কাপে চুমুক দিয়ে হতাশ কণ্ঠে বলে, তোর কি মনে হয় আমি মজা করছি? এটা কি করে হয়? তোর শরীর ঠিক তো নাকি কিছু খেয়েছিস? রিফাতের এমন কথায় আহিন বিরক্ত হয়ে তার দিকে তাকায়। রিফাত সেটা বুঝতে পেরে বলে, আচ্ছা আচ্ছা রাগ করিস না, পুরো ব্যাপারটা আমাকে বল। আহিনের কথা শুনতে শুনতে রিফাত ভাবে সে আহিনের বেস্ট ফ্রেন্ড। প্রায় সব কথায় আহিন তাকে শেয়ার করে। মিথ্যা বলে মজার করার ছেলে আহিন নয়। আর আহিনের চোখ মুখে বলে দিচ্ছে সে ইদানিং কোনো কিছুতেই বেশ ঘাবড়ে আছে। সবটা শুনে রিফাত একটু সময় নিয়ে বলল, আমার মনে হচ্ছে মেয়েটা তোকে বোকা বানাচ্ছে। আজকালকার যুগে এসব কেউ বিশ্বাস করে? মেয়েটার অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই তোকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাইছে। ঘাবড়াস না, আমি একে ভালো করে টাইট দিয়ে দেবো। কালই তোদের বাসায় যাব। আহিন রিফাতের কথায় পুরোপুরি ভরসা না পেলেও কিছুটা আশ্বস্ত হয়। রিফাত সন্ধ্যার দিকে আহিনের বাসায়